আজ নিলয়কে রিলিজ দেয়া হবে। অনেক দিনই তো কাটলো এই হাসপাতালের বেডে। নিলয় এবার বাড়ি ফিরতে চায়। নিলয়ের হাতের প্লাস্টার খোলা হচ্ছে আপাতত। নদী নিবিড়কে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ডাক্তার নিলয়ের হাতটা নাড়িয়ে দিয়ে বলল, নাও ফিল বেটার। নিলয় চোখটা একবার বন্ধ করে ভুরু কুঁচকালো। নদী ভয় নিয়ে তাকিয়ে আছে। নিলয় চোখটা খুলে মুচকি হেসে বলল, ঠিক আছে, বাট হাতটা নাড়াতে একটু কষ্ট হচ্ছে। ডাক্তার নিলয়ের হাতটা সুন্দর করে নিলয়ের কোলে রেখে বললেন, কিছুদিন তো এমন হবেই, হাতটাকে রেস্টে রাখতে হবে। ভারী কাজ একদমই না। আর হাত নাড়াতে পারবেন, তবে কম। নাড়িয়ে নাড়িয়ে প্র্যাকটিস তো করতে হবে। জি। ডাক্তার এবার নদীকে উদ্দেশ্য করে বললেন, ভাবি, নিলয়ের সাথে কিন্তু পরিচয় আছে আগেও, ঘরের মানুষ। নদী হেসে সাইড দিয়ে বলল, বাসায় আসবেন অবশ্যই ভাইয়া। হ্যাঁ অবশ্যই ভাবি। এখন আপনার কাছে অনুরোধ হলো, নিলয়ের ভালো করে খেয়াল রাখবেন। ও কিন্তু একদম বেখেয়ালি চলাফেরা করে। হাতটা আপাতত নাড়বে কম। পাটা ঠিক হতে আরও 15-20 দিনের মতো লাগবে। সেদিকে একটু খেয়াল রাখবেন, বেশি যেন আবার না হাঁটতে চায়। আর কপালের ঘা তো শুকিয়ে গেছে। এভাবে আরো বিভিন্ন কথা ডাক্তার নদীকে বলতে লাগলেন। নদী মনোযোগ সহকারে শুনে মাথা নাড়াচ্ছে। নীলা সেদিক পানে তাকিয়ে আছে। ইদানিং নদীর প্রতি বড্ড মায়া জন্মেছে তার। নদীর চোখগুলো বেশ মায়া লাগায় তাকে। নদীর কথা বলার স্টাইল, মজা করা সবকিছুতে কেমন অভ্যস্ত হচ্ছে নিলয়। নদীর আচমকা কথা বলায় ধ্যান ভাঙে নিলয়ের। নদী নিলয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলছে, রেডি তো? কেন? বাসায় যাওয়ার জন্য সাহেব। নিলয়কে খুব সাবধানে গাড়িতে তুলে দেওয়া হয়। নদী নিবিড়কে কোলে নিয়ে নিলয়ের পাশে বসলো। নিবিড় বাবাকে দূর থেকে দেখে হাসছে আর আদো আদো বুলি ছড়াচ্ছে। নিলয় মুচকি হেসে নিবিড়ের কপালে চুমু খেয়ে বলল, বাসায় গিয়ে কিছুক্ষণ রেস্ট করে সবার আগে নিবিড়কে কোলে নেব। কলিজাটা ফেটে যাচ্ছে, কতদিন ওকে কোলে নেই না। নদী মুচকি হেসে বলল, আমি সাহায্য করবো নি ওকে কোলে নিতে। নিলয় নদীর গাল টেনে দিয়ে বাইরের দিকে তাকালো। গাড়ি চলছে। নদী নিবিড়ের সাথে বিভিন্ন মুখের ভঙ্গিমা করে নিবিড়কে হাসাচ্ছে। নিলয় সেদিক পানে তাকিয়ে নদীর কাঁধে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেললো। চমকে উঠল নদী। নিলয়ের দিকে তাকিয়ে বলল, স্যার। নিলয় চুপ করে আছে, বোঝানোর চেষ্টা করছে যে ও ঘুমোচ্ছে। নদী আবার ডাকলো, ও স্যার। এবারও নিলয় চুপ। নদী আর ডাকলো না। নিবিড়কে নিয়ে মেতে উঠল। এদিকে নদীর কাঁধে মাথা রেখে পরম নিশ্চিন্তে শায়িত হয়ে আছে নিলয়। বড্ড বেশি ভালো লাগছে তার। মন্দ হতো না যদি সময়টা এখানেই থেমে যেত। বাসায় আসতে চৈতি বেগমের তোড়জোড় শুরু হয়ে গেল। ছেলে এতদিন পর বাড়িতে পা রাখলো, ওনার তো তোড়জোড় হবেই। নিলয়কে সুন্দর করে বেডে শুইয়ে দিতে চৈতি বেগম রুমে ঢুকলেন। নদী তখন ঘুমন্ত নিবিড়কে নিলয়ের পাশে শোয়াচ্ছিল। চৈতি বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, এখন কেমন লাগছে আব্বু? ভালো। যাক, তোর জন্য ভালো কিছু রান্না করি। ডায়েট চার্ট দেখেই করব, চিন্তা করিস না। নদী হঠাৎ বলে উঠল, আন্টি, আমি ওনার জন্য পানির জগটা ভরে আনছি, আপনি এদিকেই থাকুন। চৈতি বেগম সম্মতি দিলেন। নদী চলে গেল। চৈতি বেগম নিলয়ের মাথার কাছে বসে বললেন, এই 1 মাসে কি বুঝলি? কিসের আম্মু? এই যে তোদের বিয়ের 1 মাস তো হতে চললো। ও নদী নিতান্তই ভালো একটা মেয়ে। আমি জানি সেটা মা। পারলে ওই পারবে সংসারটাকে আগলাতে, একটু ভেবে দেখিস। বলেই থামলেন চৈতি বেগম। নিলয় মায়ের হাত ধরে বলতে লাগলো, অ্যাক্সিডেন্ট করা গাড়িতে ঝুমকা আর চুড়ি পাইছিলা? চৈতি বেগম কিছুক্ষণ ভাবলেন, তারপর মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো আমার কাছেই, নদীকে দিতে হবে। নিলয় যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে তো ভেবেছিল এগুলো হয়তো নদী পেয়েছে। যাক, নদী পায়নি। নিলয় তার মাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মা, ওগুলো তোমার ওয়ার্ড্রপে একটু লুকিয়ে রাখবে? লুকিয়ে কেন? এমনি তুমি রাখো তো, আর নদীকে ভুলেও বলো না। চৈতি বেগম হেসে বললেন, সারপ্রাইজ দিতে চাচ্ছিস? সুস্থ হই। বেশ। বলে চৈতি বেগম নিজের রুমের দিকে চললেন। নদীও ফিরে এলো। চৈতি বেগমকে বের হতে দেখে বলে উঠল, আন্টি, রান্নাটা কি আপনি করবেন? চৈতি বেগম নদীর গালে হাত রেখে বলল, বিয়ের এতদিন পরেও আন্টি? নদী দীর্ঘশ্বাস ফেলল, তারপর মুচকি হেসে বলল,
যেদিন পুরোপুরি নিলয় চৌধুরীর বউ হতে পারবো, যেদিন উনি আমায় পূর্ণ স্বীকৃতি দেবেন, সেদিন আর এই মিষ্টি করে আন্টি ডাকবো না, সোহাগ করে আম্মু ডাকবো। চৈতি বেগম হেসে উঠলেন। কথাগুলো কানে যায় নিলয়ের। বিড়বিড় করে বলে ওঠে, পিচ্ছি মেয়ে এত কিছু বোঝে কিভাবে? চৈতি বেগম নদীর গাল টেনে দিয়ে চলে গেলেন। নদী এসে পানির জগটা নিলয়ের বেডসাইড টেবিলে রাখলো। তারপর নিলয়ের পাশে বসে ওর মাথায় হাত দিয়ে বলল, জ্বর আছে নাকি দেখতে হবে। জ্বর নাই পিচ্ছি। বলেই নিলয় নদীর গাল টেনে দিল। এবার নদী ফুঁসে উঠল। দাঁড়িয়ে পায়চারি করতে করতে বলল, আমার গালগুলো কি আটা রুটি পাইছেন? কেন? যখন যে যেমন মন চাই শুধু গালি টানবেন। বলেই নদী আবারও ফুঁসতে লাগলো। নিলয় হাসতে হাসতে বলল, পিচ্ছিদের গাল একটু বেশি নরম হয়। এই, আমি পিচ্ছি না, কত কষ্ট করে ডাব সাবান লাগিয়ে লাগিয়ে গালগুলোকে সফট করেছি। নিলয় হাসছে নদীর কাহিনী দেখে। নদী আয়নার সামনে দাঁড়িয়ে গাল দেখছে আর বলছে, আহারে বেচারা গালগুলো লাল টকটকে হয়ে গেছে। বলে সে আবারও নিলয়ের দিকে তেড়ে এসে বলল, ফাদার আমার গালে হাত দিবেন তো। বলতে বলতে নিলয় আবার নদীর গাল টেনে দিল। নদীর চোখ বড় বড় হয়ে গেল। নিলয় তখনও হাসছে আর বলছে, তোমার এই কুটুস কুটুস গালগুলো না ধরে থাকতেই পারবো না আমি। নদীর চোখ ছোট ছোট করে তাকিয়ে বিছানায় বসে পড়ল। নিলয় নদীকে উদ্দেশ্য করে বলল, আপনি কি আর কলেজ যাবেন না জনাবা? নদী নিলয়ের দিকে এমন ভাবে তাকালো যেন ও কিছু বোঝেই না। পৃথিবীর সব ওর অচেনা। নিলয় নদীর এমন তাকানো দেখে ভুরু কুচকে তাকিয়ে বলল, এভাবে তাকাচ্ছ যে? পড়াশোনা কি করবে না? সামনে এইচএসসির টেস্ট। নদী মুখ ভেঙচি কেটে বলল, আমি ওসব পড়াশোনার মধ্যে নাই। কি বললে তুমি? তো আমার বিয়ে হয়ে গেছে স্যার, এখন আবার কিসের পড়াশোনা? দেখো, একদম এসব বাজে কথা বলবে না। আমি কি আমার বউকে অশিক্ষিত রাখবো নাকি? এই, আমি কি অশিক্ষিত নাকি? হ্যাঁ, পুরো পড়াশোনা শেষ না করে চাকরি না করা অবধি আপনি অশিক্ষিত। নিলয় ডোন্ট কেয়ার ভাব নিয়ে কথাগুলো বলল। নদীর নাক মুখ ফুলিয়ে বলল, এত পড়াশোনা করে কি হবে? আর নিবিড় তো আমাকে ছাড়া থাকতেই পারবে না। নিলয় ঠান্ডা গলায় বলল, যতদিন আমি আছি ততদিন অন্তত কলেজের ক্লাসগুলো অ্যাটেন্ড করো। আমি নিবিড়কে দেখে রাখতে পারবো। একদম না, নিজেই অসুস্থ, আপনাকে কে দেখে রাখবে? মা তো আছে। হয়েছে, পরেরটা পরে দেখা যাবে। বলেই নদী উঠে দাঁড়ালো। নিলয় নদীকে উদ্দেশ্য করে নদীর দিকে তাকিয়ে বলল, তুমি না গেলে কিন্তু আমি তোমায় ঠেলে পাঠাবো। চিনো না আমায় তুমি। উফ, যাবো নে। নিন, এবার রেডি হন গোসলের জন্য। মানে? আরে, গোসল করবেন না নাকি? আমি করব, বাট তুমি কেন কাপড় নিয়ে ঢুকছো? নদী বিরক্ত হয়ে বলল, অসহ্যকর লোক তো। চলুন, আমি না গেলে পড়ে টরে আরেক কাহিনী করবেন। একদম না। বলে নিলয় দাঁড়িয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো। নদী নিলয়কে এক পাশ থেকে ধরে বলল, আমি গোসল করাবো, চলুন। নিলয় ইতস্তত ভাবে বলল, ধুর, আমি করতে পারবো তো। আপনি মেয়েদের মতো শরম পায়েন না তো? বলেই নদী নিলয়কে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। নিলয় আর কি বলবে, তার তো কিছু বলারই নেই। নদী যা শুরু করলো। বারান্দায় দাঁড়িয়ে আছে মিতা, হাতের কফির কাপ, দৃষ্টি বাইরে। কিছু নিয়ে গভীর চিন্তায় মত্ত সে। হঠাৎই পেছন থেকে কেউ বলে উঠল, কি ভাবছো মিতা? মিতা পেছনে না ফিরেই গম্ভীর গলায় বলল, নদী কিভাবে আমার সংসার ভাঙলো সেটা। নুশান মিতার সামনে এসে দাঁড়ালো। তারপর ভুরু কুচকে বলল, মানে? মিতা চাপা রাগ নিয়ে বলল, মানে বুঝতে পারছো না তুমি? নদী আমার সংসার ভেঙেছে। এনাফ মিতা, কিসের তোমার সংসার? তোমাদের ডিভোর্স হয়ে গেছে। তুমি এখন আমার ওয়াইফ, আর আমাদের মধ্যে কেউ নেই। মিতা নুশানকে ধাক্কা দিয়ে বলল, না না, নিলয় শুধু আমার, শুধু আমার। নুশান এবার রেগেই গেল। তেতে উঠে বলল, এই কি হয়েছে তোর? 13 দিনের বাচ্চাটা রেখে আমার কাছে আসার সময় তোর এসব কথা মনে ছিল না, তাই না? এসেছি তো। আমি এখন ভুল বুঝতে পেরেছি। আমি আবার ফিরে যেতে চাই, কিন্তু নদীর জন্য। বলতে দেরি নুশানের চড় মারতে দেরি হলো না। নুশান মিতাকে চড় দিয়ে বলল, সবটা এত সহজ না, বুঝছিস? আমাদের বিয়ে হয়ে গেছে। আর কিসের ভুল বুঝতে পেরেছিস তুই? নাকি শরীরের খিদে মিটে গেছে? মিতা গালে হাত দিয়ে বলল, নিলয় আমাকে কখনো মারেনি নুশান, কিন্তু তুমি। নুশান আর একটা চড় মেরে বলল, নিলয় এখন পরপুরুষ, ওর নাম মুখে আনতে লজ্জা করে না?
না করে না, না করে না। আমি ফিরবো আবার ওর কাছে। আরও নদীর জন্য এমন করছে, নয়তো আমি যতই ভুল করি না কেন নিলয় ঠিকই আমাকে মেনে নিবে। বলেই মিতা খিলখিল করে হাসতে লাগলো। নুশান ভুরু কুচকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর মিতাকে জোর করে বুকে নিয়ে বলল, পাগলামি করো না তো মিতা, কি সমস্যা কি তোমার? তুমি চলে এসেছো, এখন ওদেরকে ওদের মতো থাকতে দাও। মিতা নুশানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, কখনো না। নিলয় এত সহজে আমাকে ভুলে গেল। ওকে আমি কিচ্ছুতেই সুখে থাকতে দিব না। নিলয়ের সামনে বসে নিলয়ের মাথা মুছিয়ে দিচ্ছে নদী। নিলয়ের দৃষ্টি নদীর ব্যস্ত চেহারায়, বাঁধন ছাড়া চুলগুলো কপালে গালে এসে পড়েছে। নদী আধভেজা শরীর নিয়ে নিলয়ের চুল মুছে দিয়ে বলল, আমি আপনার জন্য খাবার আনছি, আপনি এখানেই থাকুন, পেছন পেছন সিঁড়ি বেয়ে নামতে আসেন না। বলতে বলতে নদী চলে যাচ্ছিল। পেছন থেকে শাড়ির আঁচল টান পড়ায় থেমে যায় নদী। পেছনে ফিরতেই দেখে নিলয় অন্যদিকে তাকিয়ে আছে, কিন্তু নদীর আঁচলটা তার হাতের মুঠোয়। নদী অবাক হয়ে শোধালো, কি হলো? নিলয় আঁচলটা ছেড়ে দিল, হাতের বুড়ো আঙ্গুল দিয়ে কপালটা চুলকে ঢোক গিলে বলল, আগে গোসল করে এসো। নিলয়ের এমন বিহেভিয়ারের মানে বুঝতে পারল না নদী। সে ভুরু কুচকে বলল, আরে আগে আপনাকে খাওয়াতে হবে। না, পরে। আগে আধভেজা শাড়িটা পাল্টাবো। ধুর, আপনার খাওয়ার সময় চলে যাচ্ছে, আমি গেলাম। বলেই নদী যেতে নিল। নিলয় আবার কাপা কাপা গলায় বলে উঠল, এভাবে নিচে যেও না নদী, লজ্জা পাবে। নদীর আবারও ভুরু কুচকে গেল। নিজের দিকে ভালো করে তাকিয়ে দেখলো শাড়ির আঁচল অনেকটাই সরে গেছে। চোখ বড় বড় হয়ে যায় তার। কোনো মতে শাড়িটা টেনে আলমারি থেকে 3 পিস বের করে ওয়াশরুমে চলে গেল। নিলয় কিছুক্ষণ বসে রইল, তারপর হেসে উঠে বিড়বিড় করে বলল, মেয়েটা আসলে বাচ্চা। প্রায় 10 মিনিট পর ওয়াশরুম থেকে বের হয় নদী। নিলয় তখন আধা শোয়া হয়ে শুয়ে আছে। নিবিড় জেগে উঠেছে, তার মুখে ফিডার ধরে আছে। নদী নিলয়ের সামনে লজ্জায় যেতে পারছে না, তবুও আমতা আমতা করে বলল, আমি নতুন করে ফিডার বানিয়ে দিচ্ছি, এটা বাসি। নিলয় নদীর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তোমার ছেলে বাসি খেতে পারে না, এটা আমি জানি, তাই নতুন বানিয়ে নিয়েছি। নদী আর কিছু বলল না। নিলয়ের জন্য খাবার আনতে নিচে চলে গেল। এদিকে নিলয় বেশ নদীর লজ্জা পাওয়াটাকে এনজয় করছে। নদী খাবার এনে নিলয়ের সামনে বসতেই নিলয় বলতে লাগলো, এসব কি এনেছো? কেন খাবার? আমি এসব খাবো না, খিচুড়ি খাবো। নদী মুখ ভেঙে বলল, ওরে আমার খিচুড়ি পাগল রে, এখন সব হেলদি খাবার খেতে হবে। খিচুড়িও হেলদি? বাট আপনার ডায়েট চার্ট নাই। তাই বলে এসব কি ভাজি টাজি? ঢেঁড়স ভাজি খান তো। বলে নদী নিলয়কে খাওয়াতে লাগলো। নদী আচমকা নিজের হাতে নিলয়কে খাওয়াবে নিলয় কখনো ভাবতেও পারেনি। নদী খাওয়ায়নি এমন না, খাইয়েছে, তবে চামচ দিয়ে। এই প্রথম নিলয় নদীর হাত দিয়ে খাচ্ছে। নিলয় মুচকি মুচকি হাসছে, তা দেখে নদী ভুরু নাচিয়ে বলল, কি সাহেব, হাসছেন কেন? নিলয় হালকা হেসে বলল, এই যে একটা পিচ্চির কাণ্ড দেখে। নদীর চোখ ছোট ছোট করে ফেললো, সন্দেহের চোখে তাকিয়ে বলল, কোন পিচ্ছির আর কি কাণ্ড? এই যে একটা পিচ্চি মেয়ে যে কিনা আমার সামনে বসে নিজেই হাত দিয়ে খেতে পারে না, আবার আমাকে হাত দিয়ে খাওয়াচ্ছে, বড় সাজা হচ্ছে। নদী ফুঁসতে ফুঁসতে বলল, কে বললো আমি নিজের হাতে খেতে পারি না? আর বারবার খালি পিচ্ছি পিচ্ছি কি? নিজে মনে হয় কত বড়। নিলয় পানি খেয়ে নিল, তারপর বলে উঠল, এই ঝগড়া ছাড়া কিছু পারো না তাই না? কি আমি ঝগড়া করি? হ্যাঁ, এত ঝগড়াটে তুমি। দেখুন বেশি বেশি হচ্ছে কিন্তু। নিলয় দাঁত কেলিয়ে হাসলো। নদী উঠে দাঁড়িয়ে বলল, এত হাসছেন কেন? গফের কথা ভেবে নাকি? হ্যাঁ। কি গার্লফ্রেন্ডও আছে? নিলয় মুখ টিপে হাসলো, তবে সেটা নদীকে বুঝতে না দিয়ে বলল, হ্যাঁ আছেই তো। নদীর চেহারাটা কাদো কাদো হয়ে গেল, নাকি কান্না কেঁদে বলল, ধুর, আপনার সাথে কথাই নাই আমার। বলেই সে খেতে চলে গেল। নিলয় মাথা দুলিয়ে হাসলো, মেয়েটা আসলে পারেও। কিছুক্ষণ পরেই নদী আবার ধূপধাপ শব্দ করে রুমে ঢুকলো। নিবিড়ের পাশে শুতেই নিলয় বুড়ো কুচকে বলল, এর মধ্যে খাওয়া শেষ?
নদী নিবিড়ের হাত দিয়ে খেলতে খেলতে বলল, শেষ। 7-8 মিনিট হলো মাত্র তুমি গেলে। হ্যাঁ তো গোসল করলে 10 মিনিটে, খেলে 7-8 মিনিটে। এত তাড়াহুড়া করছো কেন নদী? কারণ এখানে একটা ধামড়া রোগী আছে। হোয়াট ধামরা? আমাকে যখন পিচ্ছি বলেন। নিলয় কিছু না বলে অন্যদিকে তাকালো। নদীও মুখ ভেঙচি কাটলো। কিছুক্ষণ পর নদী নিজেই বলতে লাগলো, সে কি আমার থেকেও সুন্দর? নিলয় আর চোখে তাকিয়ে বলল, কে? আপনার গার্লফ্রেন্ড। নিলয় দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ। ভালো। বলেই নদী উল্টো দিকে ফিরে গেল। নিলয় নদীর দিকে তাকিয়ে নিঃশব্দে হাসলো। নিবিড় নদীর পিঠে মুখ রেখে লালা দিয়ে ভরাচ্ছে। নিলয় নিবিড়কে কোলে নিতে নিতে বলল, মাকে জ্বালায় না বাবা। আচমকা নদী এদিকে ফিরে নিবিড়কে বুকে জড়িয়ে বলল, একদম আমার ছেলেকে আমার থেকে সরাবেন না। নিলয় অবাক হয়ে নদীর দিকে তাকিয়ে রইল। নদীর চোখে পানি দেখে মাথায় হাত তার। নদী তুমি কাঁদছো? আপনাকে দেখতে বলেছি। নদী গর্জনে নিলয়ের শরীর কেঁপে উঠল। নিলয় এবার ধমক দিয়ে বলল, বড়দের সাথে এভাবে কথা বলে? নদী আর কিচ্ছু বলল না। চোখের মধ্যে অভিমানের অশ্রুধারা জমছে। নিলয় নদীর মাথায় হাত দিতেই নদী সেটাকে ছুঁড়ে ফেলে দিল। নিলয় হেসে বলল, আমি তো মজা করছিলাম নদী। আমার কি? তোমারই তো সব। তুমি না আমার একমাত্র বউ। গার্লফ্রেন্ডের কথা বলে আমাকে বলে কি না আমি বউ। বলেই নদী গাল ফোলালো। তা দেখে নিলয় নদীর গাল টেনে বলল, মেয়ে মানুষ বেশি বোঝে। নদী ভেঙালো, তবে তার অভিমান কমে গেছে অনেকটাই। নিলয় মজা করছিল। নিলয় নদীর দিকে তাকিয়ে বলল, হয়েছে, এত ভাব না করে বইটা নিয়ে তো বসতে পারেন। রাতে। এক্ষুনি। না না না। কি বললাম? নদীর মন খারাপ করে উঠে বই নিয়ে নিলয়ের সামনে বসে পড়ল। নিবিড় তো ততক্ষণে মায়ের কোলে ঘুমিয়েই গেছে। আজ অনেকদিন পর কলেজে পা রাখলো নদী। নিলয়ের চোরাচুরিতে অবশেষে তাকে আসতেই হলো। নিলয়ও আসবে, তবে তাকে নেওয়ার জন্য গাড়ি করে। কারণ নিলয়ের পা এখনো ব্যথা রয়েছে, পুরোটা ঠিক হয়নি। অবশ্য নিলয় ক্লাস করাবে, এমনিতে তো চাকরি ফেলে বসে থাকা যায় না। নেহাতি হেড স্যার নিলয়কে পছন্দ করেন, নয়তো এই চাকরি কি থাকতো। নিলয় মাঝে মাঝে এসে কয়েকটা ক্লাস করাবে। কলেজে আসার পর নদীর মনটা কেমন যেন খুশি খুশি লাগছে। কতদিন পর সবার সাথে দেখা। ক্লাসে যেতেই ধাক্কা লাগলো ঋষভের সাথে। নদী পড়তে পড়তে বেঁচে গেল। রিশান কান ধরে বলল, সরি দোস্ত। নদী ততক্ষণে ক্ষেপে রণচণ্ডীর রূপ ধারণ করেছে। রিশানের পেছনে থাকা নিপার হাতে নিজের ব্যাগটা ছুঁড়ে দিয়ে কোমরে হাত রেখে বলল, চোখ দুটো কি গার্লফ্রেন্ডের কাছে দিয়ে এসেছিস? রিশান ভুরু কুচকে বলল, এই আমার কোনো গার্লফ্রেন্ড নাই। নদী মুখ ভেঙচি দিয়ে রিশানের বাহুতে ধাক্কা দিয়ে বলল, হয়েছে, আর মিথ্যে বলতে হবে না। রিশান নদীর পেছনে পেছনে আস্তে আস্তে বলল, আরে সত্যি ইয়ার, আমার কেউ নেই, আমি শুধু তোর। নদী ভুরু কুচকে বলল, এই আমার মানে? রিশান আমতা আমতা করে বলতে লাগলো, মানে তোদের আমার বন্ধুদের গ্রুপ ছাড়া আর কেউ নাই? কেউ আছে নাকি আমার? ও তাই বল। বলেই নদী বন্ধুদের সাথে গিয়ে বসে পড়ল। রিশানও নদীর পাশে বসে নদীর দিকে তাকিয়ে রইল, কিন্তু নদীর তো খেয়াল নেই। সে নিজের মতো কথা বলতে ব্যস্ত, সবার খোঁজ খবর নিচ্ছে। নিপা বলেই ফেললো, এতদিন পর কলেজে কেন রে? আর শুনেছিলাম তোর অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা গেছিলাম, বাট আঙ্কেল আন্টিকে পাইনি। নদী সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ ছোটখাটো অ্যাক্সিডেন্ট, বাট আমার ক্ষতি কম হয়েছে। ওনার তো একদম অবস্থা টাইট। নদীর বন্ধু শিয়াব এবার মুখ টিপে হেসে বলল, এই ওনারটা আবার কে রে? বলে সে নিপাকে ইশারা করে হাসতে লাগলো। নদীর কেমন যেন লজ্জা লাগলো। আসলে তারা তো জানে না যে নদীর বিয়ে হয়েছে, তাও নিলয়ের সাথে। নিলয়ের কথাটা বলতে যাবে এমন সময় রিশান বলে উঠল, আরে কিসের ওনার শুরু করেছিস? কোনো ওনার ফোনার নাই। নদী মজা করেছে। নদী রিশানের মাথায় গাঁটটা মেরে বলল, তোরে বলছে না? রিশান অবাক হয়ে বলল, মানে? নদী কিছু বলতে যাবে তার আগেই ক্লাসে স্যার প্রবেশ করলেন। তাই নদীরও আর কিছু বলার থাকলো না। সে মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগলো। এদিকে রিশান ভাবছে, নদী কিসের কথা বলতে চাইছিল? আচ্ছা, নদী কি আসলেই কেউ আছে?
আবার কিছুক্ষণ নদীর দিকে তাকিয়ে রইল। চোখ এড়ায় না শিহাব আর নিপার। তারা একে অপরের চোখাচোখি করলো। রিশান হেসে ভাবলো, ধুর, নদীর এসব কখনোই ছিল না। তারপর সে পকেট থেকে আড়ালে একটা রিং বের করে মুচকি মুচকি হেসে ভাবলো, খুব তাড়াতাড়ি তোমাকে মনের কথা বলবো রাত।